প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে 2023 সালে আসা প্রিভিয়াস অঙ্ক লীলা রায়ের প্র্যাকটিস সেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে, লীলা রায়ের প্র্যাকটিস সেট থেকে 2023 সালে অঙ্ক আসা দেখা যাক, এবং অঙ্কর কোয়ালিটি এবং কি টাইপ সেই অঙ্কগুলো দেখা যাক আজকে। কেমন অঙ্ক, কঠিন না সহজ? তো শুরু করছি। ইম্পর্টেন্ট, খুবই জানা দরকার যে কেমন অঙ্ক 2023 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এসেছিল। তো শুরু করছি, সময় নষ্ট না করে সরাসরি ম্যাথে চলে যাই আমরা। 62 নম্বর, যে টাইপগুলো দেখবে ঠিক ওরকম টাইপেরই অঙ্ক আসবে। খুব সহজ দেবে না এবং খুব কঠিনও দেবে না, তবে কি ক্যালকুলেটিভ দিবে, এইটুকু খেয়াল রাখবে সবসময়। অঙ্ক ক্যালকুলেটিভ দিবে, ট্রিক্সের অঙ্ক কম আসবে, ক্যালকুলেটিভ বেশি আসবে। তো শুরু করছি। একটি সংখ্যাকে, এই দেখো এই টাইপের অঙ্ক যদি দেয়, দুই একটা তো থাকবেই সহজের, তাই না? এই অঙ্কটা তো মুখে মুখে হবে, কলম টাচ করার দরকার নেই। বলেছে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ওই যে 63 যে ভাগশেষ ছিল ওটাকে 29 দিয়ে ভাগ করে দিতে হবে। এই টাইপের অঙ্ক এটাই নিয়ম। 29 দোকানে 58, 5 থাকছে, ব্যাস 5 উত্তর। এই টাইপের অঙ্ক এইটুকু, ঠিক আছে? তো কোয়ালিটি গুলো দেখতে হবে, একটা অঙ্ক দেখলে হবে না, দুই একটা তো সহজ থাকবেই। এখন সব যদি কঠিন দিয়ে দেয় তাহলে তো সম্ভব না। তাহলে যারা একটু কম পারে তারা কি করবে? তো মোটামুটি যে কটা অঙ্ক আছে সেই কটা অঙ্ক থেকে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে 2024 পরীক্ষা হলো না, 2025 সালে কেমন হবে অঙ্কগুলো, এবং কোশ্চেন কেমন আসবে, অঙ্কগুলো কেমন আসবে, ট্রিক্সের দেবে না ক্যালকুলেটিভ দেবে। রেডি থাকবে সবসময়, ক্যালকুলেটিভই অঙ্ক আসবে। এখন 63 নম্বর, নৌকার চ্যাপ্টার থেকে স্রোতের অঙ্ক। এই অঙ্কগুলো অনেকের একটু, স্রোতের অঙ্ক অনেকে গরমিল হয়, ট্রেনের সাথে স্রোতের অঙ্ক একটু নিয়মটা একটু চেঞ্জ হয় বলে। তবে কিছুই নেই, যে কোনো অঙ্ক করার আগে, অঙ্ক শেখার আগে, এবং একটু টাফ যদি হয়, মাথায় ঢুকছে না, তখন সেই অঙ্কটাকে সবসময় প্র্যাকটিক্যাল ভাবতে হবে। প্র্যাকটিক্যাল একটা ইমাজিনেশন তৈরি করতে হবে মাইন্ডে, তারপর অঙ্কটায় ঢুকলে আশা করি অঙ্কটা একটু সময় লাগলে অঙ্কটা সলভ হবে। বলেছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? এটা একটু সিম্পলি দিয়েছে, 12 কিমি। প্রতিকূলে যদি হয় তাহলে আমরা কি লিখি? ডি বাই এক্স মাইনাস ওয়াই। ডি অর্থাৎ দূরত্ব, নৌকা মাইনাস স্রোত, তাই না? তো বলেছে টোটাল যাচ্ছে কত? 45 মিনিটে, তাকে আমাকে ঘন্টা করতে হবে, 60 দিয়ে ভাগ করলাম। এবং বলেছে স্রোতের প্রতিকূলে, যেখানে নৌকার গতিবেগ 30, তাহলে স্রোতের গতিবেগ কি ধরবো? এক্স ধরবো, ধরে নিলাম। 3 4 12, 3 15 45, 4 15 60, 4 4 16, তাহলে 30 মাইনাস এক্স ইকুয়াল টু 16 পেলাম। তাহলে এক্স এর মান কত পাবো? এক্স এর মান 14 পাবো। অর্থাৎ স্রোতের গতিবেগ ছিল 14 কিমি পার ঘন্টা, 14 কিমি পার ঘন্টা। 64 নম্বর অঙ্ক। 64 নম্বর অঙ্কতে বলেছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। তার লোকটি 100 টাকায় কিনেছিল, 10% ক্ষতি, 90 টাকায় বিক্রি করেছে। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। 18% লাভ হতো মানে কি? 118 টাকা, 100 টাকার উপরে তো বিক্রি করতে হবে, কারণ 100 টাকা তার ক্রয় মূল্য ছিল, 10% ক্ষতিতে বিক্রি করেছে, একটা বিক্রয় মূল্য 90 টাকা। আবার বলেছে যদি 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। তার দুটো বিক্রয় মূল্যের মধ্যে কত টাকা বেশি? 5600 টাকা বেশি। দুটো বিক্রয় মূল্যের মধ্যে কত টাকা বেশি? 5600 টাকা বেশি। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? আমি কি বললাম? দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 5600 টাকা। এক দাম ছিল তার 100 টাকা, সে 10% ক্ষতিতে বিক্রি করেছে 90 টাকা। আবার বলেছে সে যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 18% লাভ হতো। তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 18% লাভ করতে গেলে তাকে বিক্রি করতে হবে 118 টাকা, তাই না? এই একটা পার্সেন্ট। তাহলে এই বিক্রয় মূল্য আর এই 118, এই বিক্রয় মূল্যের মধ্যে টাকার অন্তর কত, পার্থক্য কত? 5600 টাকা, অর্থাৎ -90 ইকুয়াল 5600 টাকা। এখান থেকে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত টাকা?
পার্থক্য হচ্ছে 28%, 28% সমান সমান 5600 টাকা। পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে নিচে 28 লিখলাম, 28 দোকানে 5600, অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল 20,000 টাকা। বলেছে এবার 20% লাভে বিক্রি করতে হবে। তাহলে এর উপরে যদি 20% লাভ বিক্রি করি তাহলে 120 টাকা বিক্রি করতে হবে, কারণ 100 টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে কত টাকা হবে? 24,000 টাকা, তাই না? এই টাকা তাকে বিক্রি করতে হবে। 67 এই টাইপের অঙ্ক দেয়। এই টাইপের অঙ্ক দিতে গেলে অনেকে গন্ডগোল করে। গন্ডগোল করবে না, একদম সিম্পল ভাবে আগে কি করবে বলেছে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত? আমার কাজ হচ্ছে আগে একটা এই ফিগার তৈরি করা, ভাগ করি যেটা আমরা, সেই ভাগ পদ্ধতি এটা একটা তৈরি করা। বা আমরা কি করি, এটা না দিয়ে আর একটা সিম্পল দেখাই যে আমরা ছোটবেলায় যেটা করতাম। এটা তো এখন বড় হয়ে গেছি, বড় হয়নি সেরকম। এটা ভাগ প্রক্রিয়া। এবার তোমাকে পড়ে পড়ে সেখানে একটু বসাতে হবে অঙ্কটা, ঠিক আছে? তাহলে তোমার সিম্পল হবে, গন্ডগোল কম হবে। বলেছে যে এটা এটা কি, এটা ভাজ্য, এটা ভাজক, ভাগফল শেষ। এবার আমি মান বসাবো, সিম্পল জিনিস এটা, এটা বানালেই তবে অঙ্ক সলিউশন ভালো হবে। বলেছে ভাজক ভাগশেষের 9 গুণ, ভাজক 135 হলে, এটা যদি 135 হয়, ভাজক 135, যেটা ভাগশেষের কয় গুণ? 9 গুণ। তার সাথে 9 গুণ মানে কি, তাহলে কি, তাহলে এখানে কত থাকতে হবে? 9 দিয়ে গুণ করলে, 15 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে এত হচ্ছে। তার মানে ভাগশেষ শেষ ছিল 15, ভাগশেষের 9 গুণ হচ্ছে ভাজক। তাহলে ভাগশেষ কত ধরবো? 15, তার 9 গুণ করলে এত হচ্ছে। তারপরে প্রশ্ন আছে উপরে দেখো, যে ভাগফল ভাগশেষের 5 গুণ। আবার ভাগফল বলেছে ভাগশেষের 5 গুণ, তাহলে এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 15 75, তাহলে এ হবে 75। এর 9 গুণ এই, এর 5 গুণ এই। তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান সমান কি লিখবো? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, তাই না? ভাজক ইন্টু ভাগফল প্লাস শেষ। তাহলে ভাজক কত? 100, ভাজক কত? 135, ভাগফল কত? 75, ভাগশেষ কত? 15। বাস এইটুকুর কাজ করতে হবে। এইটুকুর কাজ করলে আমার কত আসবে? 10,140। এটা গুণ করে এটা যোগ করলে 10,140 আসবে অ্যান্সার। এবার হচ্ছে অংশীদারির থেকে অঙ্ক। বলেছে কোন ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে, মোট মূলধন কত? 7,000 টাকা। মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে, একটু নামটা লিখে নিই তাহলে, রাম শ্যাম যদু। বলেছে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, রাম শ্যামের থেকে 200 টাকা বেশি। শ্যাম যদি x টাকা হয় তাহলে x প্লাস 200 হচ্ছে রাম। কিন্তু এখানে শেষ হবে না, আবার দেখবে একটু চেঞ্জ করতে হবে। শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি। তাহলে যদু x হলে এ হবে x প্লাস 400 আর এ হবে 600, তাই না? 200 টাকা বেশি বলেছে আবার, তাহলে এ হবে 600। বিনিয়োগ করেন, ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে এই টোটাল টাকাটাই তো কত টাকা? টোটাল টাকাটা 7,000 টাকা বলে দিয়েছে, টোটাল টাকাটা 7,000 টাকা। তাহলে 1 2 3, তাহলে 3x প্লাস 1000 বাদ দিতে হবে, 6,000 থাকবে। তার মানে 3x সমান সমান 6,000, x সমান সমান 2,000 টাকা। 600 আর 400, 1,000, 7,000 থেকে বাদ দিলে 6,000 থাকবে, আর 3টে x আছে, তাহলে x এর মান হচ্ছে 2,000 টাকা। তাহলে রাম কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে রাম কত টাকা ইনভেস্ট করেছে? 2600, রাম 2600, এ 2400, আর এই হচ্ছে 2,000 টাকা। এই যে বসিয়ে দিলাম মান, এখানে x এর মান 2400, ক্লিয়ার? দুটো দুটো করে কেটে দাও, তাহলে 13, 12,
10, তাহলে রাম কত? 13 অনুপাত, অনুপাতের যোগফল কত? 35, অনুপাতের যোগফল 35, এবং কত টাকা লাভ পেয়েছিল? 3500 টাকা। তাহলে কত দিয়ে কাটবে? 100 দিয়ে কেটে যাবে, তাহলে রাম পাবে 1300 টাকা। কত টাকা পাবে? 1300 টাকা। 70 নম্বর অঙ্ক, অঙ্কটা ভালো করে মনে রাখবে। বলেছে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বড় সংখ্যা, বড় সংখ্যা সমান সমান লিখবো 37 প্লাস 1/2, ছোট সংখ্যা 37 মাইনাস 1/2। বড় সংখ্যা কত? পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখানে কত পাবো আমি? 19 পাবো। তাহলে 19 হচ্ছে আমার উত্তর। তো বড় সংখ্যা হচ্ছে 19 আর ছোট সংখ্যা হচ্ছে 36 হচ্ছে, তাহলে ছোট সংখ্যা কত? 18। এদের বর্গ করো, দেখো 37 আসবে পার্থক্য। কত আসবে? বর্গের পার্থক্য 37। সেটাই বলেছে পরপর অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 19, ক্ষুদ্রতম সংখ্যা 18। মনে রাখতে হবে যে কি করতে হবে। ক্লিয়ার? 70 নম্বর ক্ষেত্রফলের থেকে অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। এই টাইপের অঙ্ক দেখো করতে গেলে একটু চালাকি করলে অঙ্ক তাড়াতাড়ি হবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা, এটা আয়তক্ষেত্র, তার পরিসীমা হচ্ছে 160, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 160। বলেছে দৈর্ঘ্য 10 মিটার কমালে, আমি দৈর্ঘ্য x ছিল, y ছিল প্রস্থ, 10 মিটার কমিয়েছে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হবে। এটা কিসে তৈরি হবে? একটা বর্গক্ষেত্র তৈরি হবে যদি কমাই আর বাড়াই। তাহলে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস খেয়াল করবে যে এখানে 10 কমিয়েছে, এবারে একটু যদি ব্রেনটাকে একটু কাজে লাগিয়ে যদি কাজ করতে পারো, যে আমি এটাকে ধরলাম আগে ছিল x সমান 50 আর y সমান ছিল 30, 160 আনতে হবে না? এটাই তো টার্গেট থাকবে আমার, যে 160 আনতে হবে, y সমান 30। তাহলে আগের ক্ষেত্রফলটাই বলেছিল 160, তাহলে 2 ইন্টু আগে দৈর্ঘ্য ধরেছিলাম 50 এবং প্রস্থ ধরেছিলাম 30, 160 হচ্ছে তো। এবং অন্যান্য সংখ্যাতেও 160 হবে, কিন্তু সেটা দিয়ে বর্গক্ষেত্র তৈরি হবে না। কারণ বর্গ তৈরি করতে গেলে হতে হবে 2500, হতে হবে 1600, হতে হবে 900, কারণ বর্গের দুটো বাহু সমান রাখতে হবে, তাই না? 30 30 বা 40 ইন্টু 40 বা 50 ইন্টু 50 এরকম রাখতে হবে, তবে তো সেটা বর্গ হবে। তাহলে এই ক্ষেত্রে বলেছে এই প্রস্থ দৈর্ঘ্যকে যদি 10 সেন্টিমিটার কমাই, তার মানে এই 40 হয়ে যাচ্ছে, এবং প্রস্থকে যদি 10 সেন্টিমিটার বাড়াই, 30 ছিল, যদি আমি তাহলে 10 বাড়ালে কত হবে? 40 হবে। তাহলে একটা বর্গক্ষেত্র তৈরি হবে। তাহলে কত হলো? বর্গক্ষেত্রের দুটো বাহু সমান হয়ে গেল 1600, তাই না? তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? একটা বর্গক্ষেত্র তৈরি হয়। তাহলে এবার আমার কাজ কি? পরিসীমা 160, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমার এখান থেকে ক্ষেত্রফলটা কত বের করতে হবে। তাহলে 50 আর হচ্ছে 30, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের, তাহলে দৈর্ঘ্য 50, প্রস্থ 30, 3 5 1500 অ্যান্সার। কিন্তু এটা প্রুভ করতে হবে যে আমার বর্গক্ষেত্র তৈরি হচ্ছে কিনা, তাহলেই আমি 50 আর 30 ধরতে পারবো। অ্যাকচুয়াল ওটাই সঠিক হবে তখন, তাই না? তো একটু ধরে নিতে হবে, না হলে মিডিল টার্ম চলে যাবে। এই অঙ্কটাও ক্ষেত্রফলের থেকে অঙ্ক, কিন্তু অঙ্কটা ভালো করে খেয়াল করবে। সূত্র দিয়েও হবে এবং সূত্র ছাড়া করব, প্র্যাকটিক্যাল অঙ্কটা করব খুব সহজ সুন্দরভাবে। বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল। এটা একটা বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্স। বাক্সটা কেমন আছে? এটা ধরো একটা বাক্স, এটা বাক্সের নিচের তল,
এটা বাক্সের উপরের তল, ঠিক আছে, একটা বাক্স এরকম, কিন্তু ওটা বর্গাকার, মানে একটা লুডুর ছক্কা ধরতে পারো, ওটারও তো বাহু সব দিকে সমান, ধরতে পারো। তো প্রশ্ন তো বলেছে যে মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ এটা যদি তলে থাকে, এটা যদি মেঝো থাকে, এর ক্ষেত্রফল বলেছে 144। তার মানে কি, এর এক একটা বাহু 12 করে আছে, বর্গ যেহেতু, 12 স্কোয়ার 144। বাক্সটির উচ্চতা 10 সেন্টিমিটার। এবার বলেছি এই যে বাক্স, তার হাইটটা কত, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে টাকা হিসাবে রূপার 10 টাকা হিসাবে রূপার পাত বসাতে কত টাকা খরচ হবে, 10 টাকা হিসাবে। তাহলে একটা বর্গক্ষেত্রের, এটা ধরো একটা বর্গক্ষেত্র, এটা আঁকালাম একটা বর্গক্ষেত্র। এই তলটার কথাই, এই যে এই তলটার কথা বলছি, এটা হচ্ছে 144 ক্ষেত্রফল। এরকম আরো কটা আছে, উপরে আরেকটা আছে 144, নিচের তল উপরের তল 144 144। তাহলে টোটাল যোগফল কত, ক্ষেত্রফল 288 পেয়ে গেলাম। কিন্তু বাকি বলেছে যে এই যে উচ্চতাটা, এটা বলেছে 10 সেন্টিমিটার। তাহলে এরকম কটা তল আছে, উপরেরটা তো বাদ, এই পাশে একটা, এই পাশে একটা, দুটো, একটা, দুটো, বাক্সটির উচ্চতা 10 সেন্টিমিটার হলে 1 2, এই একটা, এই পাশের তলটা ফ্রন্টে 1 2, এই একটা, আর এর পেছনে একটা, 4টা হবে, তাই না? এই পাশে দুটো, এই সামনের একটা, 3টে, এবং এর ওই পিছনে একটা, 4টে আছে। তো এটা যদি 10 হয় তাহলে এটা কত, 20 বলছি, এটা 10, এটা 12, তাহলে 12 × 10, এরকম কটা তল আছে, 4টা। তার মানে একটার ক্ষেত্রফল কত, 120, তাহলে 4টার কত, 4 12 48। টোটাল ক্ষেত্রফল কত, এই যে যোগ করে দিলে হয়ে যাবে 768। টোটালটা ক্লিয়ার, এই ফিগারে বোঝো। এই পাশে একটা তল, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, বাক্সর দুটো পেলাম, এই দিক থেকে একটা, 3টে হলো, আর ওই দিক থেকে একটা, 4টে হলো। আর উপর নিচে ওটা তো বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল 288, তাহলে টোটাল হচ্ছে 768, তাই না? এবার 10 টাকা করে যদি হয় তাহলে গুণ করে দাও, তাহলে 7680 টাকা। এবার ঘোড়ার পিঠে চড়ে অঙ্ক, মানে ট্রেন টাইপের অঙ্ক বলেছে। এক ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? প্রশ্ন হচ্ছে যে টোটাল হচ্ছে 90 কিমি, কিন্তু তার গতিবেগ 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে। যদি সে 18 কিমি/ঘন্টায় যায় 90 কিমি, তাহলে তার কয় ঘন্টা লাগতো যদি না দাঁড়াতো, সেটা আমার প্রশ্ন। যদি সে না দাঁড়াতো কোথাও, আর 18 কিমি/আওয়ারে যেত, তাহলে তার 5 ঘন্টা সময় লাগতো, অ্যাকচুয়াল টাইমটা 5 ঘন্টা লাগতো। কিন্তু বলেছে সে প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট দাঁড়াচ্ছে। তাহলে 7 কিমি পর পর 90 কিমির মধ্যে সে কতবার দাঁড়াবে সেটা বের করতে হবে। লাস্টের বার তো আর দাঁড়াবে না, কতবার দাঁড়াবে, 7 12 84, 7 13 91, বেশি চলে যাচ্ছে, নেওয়া যাবে না। শেষের বার তো দাঁড়াবে না, শেষের বার কি দাঁড়াবে, শেষের বার দাঁড়াবে না, পৌঁছে যাবে। তাহলে সে 12 বার দাঁড়াচ্ছে, কিন্তু প্রত্যেকবারের জন্য 6 মিনিট করে, 12 বারে কত মিনিট দাঁড়াবে, 72 মিনিট দাঁড়াচ্ছে। অ্যাকচুয়াল যদি সে যেত না দাঁড়িয়ে, তাহলে 5 ঘন্টা লাগতো, দাঁড়ানোর জন্য তার 72 মিনিট আরো বেশি লেগে যাচ্ছে, অর্থাৎ 60 মিনিট আরো লাগছে, প্লাস 12 মিনিট আরো লাগছে। তাহলে 1 ঘন্টা 12 মিনিট লাগছে, 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা লাগছে।
যেখানে 5 ঘন্টা যেত সেখানে 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে, তাহলে 6 ঘন্টা 12 মিনিট সে কভার করবে। কতক্ষণে যাবে? 6 ঘন্টা 12 মিনিট। নেক্সট অঙ্ক বলেছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত? উভয় ক্ষেত্রে, কেনার সময় বেচার সময়। সিম্পল ম্যাথ, কত পার্সেন্ট হবে? মুখে মুখে 10 ইন্টু বলছি, সরি, 10 + 10, 10 + 10 + 10 × 10/100, 21% ঠকাবে। কেনার সময় 10%, বিক্রি করার সময় 10%, তাহলে 21% উত্তর। এবার কাজের অঙ্ক থেকে 75 নম্বর বলেছে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। আমাকে আগে বের করতে হবে সব সময় যে এ আর বি, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। বি যদি এক্স ক্ষমতা হয় তাহলে এর হবে 2x ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা। এবার ক্ষমতাকে দিনে করতে গেলে উল্টাতে হবে আমাকে, তাহলে এক্স হয়ে যাবে এ আর 2x হয়ে যাবে বি, এটা হচ্ছে সময়। উল্টে গেল, সময় পেয়ে গেলাম। এবার বলেছে যে এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। এরা দুইজনে যদি, এটা তো সময়, তাহলে দুইজনে যদি 6 দিনে করে, অর্থাৎ আমরা কি করি, এ ইন্টু বি বাই এ প্লাস বি সমান সমান কি বেরোয়? সমান সমান দিন বেরোয় বা ঘন্টা বেরোয়। কত ঘন্টায় করে দুইজনে? 6 ঘন্টায়। এর মান কত? এক্স, বি এর মান কত? 2x, টোটাল যোগফল কত? 3x, x কেটে দাও, সমান সমান 6 দিন লিখলাম, তাহলে 3 দোকানে 6, তাহলে x এর মান বেরোচ্ছে 9, তাই না? x এর মান 9, তাহলে এ করবে 9 দিনে আর বি এর লাগবে 18 দিন। এর ক্ষমতা বেশি, সময় কম লাগবে, বি এর ক্ষমতা কম, ওর 18 দিন লাগবে। ক্লিয়ার? তাহলে পেয়ে গেলাম, তাহলে এ একা কত দিনে কাজ করবে? এই যে পেয়ে গেলাম, এ একা 9 দিনে কাজ করবে। বয়সের অঙ্ক বলেছে, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। অঙ্কতে চলে যাই, পড়তে পড়তে লিখছি। মাতা ও কন্যা এদের বয়সের অনুপাত কত? 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর? তাহলে 7x + 5 5 বছর পর কত হবে? 4:1 হবে। এটাকে কি ধরবো? x ধরবো। 5 বছর পর 4:1 মানে 4/1, তাহলে 7x + 5 = 4x + 20। এই পাশে আসলে কত পাবো? 3x, ওই পাশে গেলে 15, x এর মান পাচ্ছি আমি 5, তাহলে একজনের হচ্ছে 35 আর একজনের হচ্ছে অনলি 5 বেরোলো, তাহলে পার্থক্য হচ্ছে 30 বছর। কত বছরের? 30 বছরের পার্থক্য হবে। এই অঙ্কটা ভালো করে পড়বে, ভালো করে দেখবে এবং ভালো করে শুনবে। অঙ্কটা বলেছে নল ট্যাঙ্কির অঙ্ক। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয়। এটা একটা চৌবাচ্চা, এখানে একটা ছিদ্র আছে। বলেছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। এটা যদি পূর্ণ থাকে জলে, এর খালি হতে সময় লাগছে 8 মিনিট, তাই না? একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। আবার আরেকটা নলের কথা বলেছে যে যদি প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে 5 লিটার জল এর মধ্যে দেওয়া হয়, তাহলে এর ভরতে সময় লাগে 24 মিনিট। তাহলে একটা ট্যাঙ্কি খালি করছে, যদি ছিদ্র থাকে তাহলে খালি করতে লাগে তার 8 মিনিট, এবং আরেকটা ট্যাঙ্কি যদি প্রতি মিনিটে 5 লিটার করে জল দেয় তাহলে তার ভরতে লাগবে 24 মিনিট। তাহলে একটা খালি করতে 8 মিনিট, একটা ভরতে 24 মিনিট। তাহলে দুটো যদি একসাথে কাজ করে, দুটোকে যদি একসাথে কাজ করানো হয় তাহলে কত মিনিটে ভরবে? তাহলে আমরা কি করব? a × b বাই a - b বা b - a, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। তাহলে 8 × 24 এবং বিয়োগফল হচ্ছে 16, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, অর্থাৎ 12 মিনিটে ভরবে। 12 মিনিটে চৌবাচ্চাটা ভরবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কত লিটার জল ধরে। তো বলেছে প্রতি মিনিটে যদি 5 লিটার হয়,
তাহলে সেটা তো 12 মিনিটে ভরেছে। প্রতি মিনিটে যদি 5 লিটার হয়, সেটা ভরেছে 12 মিনিটে। তাহলে 5 × 12 = 60 লিটার জল ভরে গেছে ওর মধ্যে। কত লিটার? 5 × 12 = 60 লিটার। অঙ্ক বলেছে এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তাহলে আসলের পরিমাণ কত? আসল পি টাকা, 8%, 2 বছর, সুদ কত টাকা? 83.2, দশমিক উঠিয়ে শূন্য নিয়ে নিলাম, 4 × 25 = 100, 4 × 2 = 8, 27। তাহলে 27 পি ইন্টু 27 বাই 25 ইন্টু 25, তাহলে 27 বর্গ কত? 729, তাই না? 729 হচ্ছে 27 বর্গ, এইটুকু মনে রাখতে হবে, তাহলে আর একটু তাড়াতাড়ি হতো, পট করে লিখে দিতাম। তাহলে 729 মাইনাস 6, এই যে 625 বাই 625 ইকুয়াল হচ্ছে 83/2/10। তাহলে এখান থেকে পাবো কত? 401, 104, তাই না? 104 পি বাই 625 ইকুয়াল 832/10। তাহলে একটু কাটাকাটি করে নিই। 5 125-এ 625, 5 × 2 = 10, 4 × 2 = 8, 2 × 2 = 6, 2 × 12 কাটলো। এটা হচ্ছে 20 × 2 = 40, 8 × 2 = 16, 5 × 10, 2 × 2 = 4, ওইদিকে কাটে 4 × 5 = 20, 4 দিয়ে কেটে যাচ্ছে, কেটে গেল। 4 125-এ 500 টাকা। কত টাকা তার? মূলধন 500 টাকা। একটু ক্যালকুলেশনটা আমার বড় হয়ে গেল। তো 500 টাকা হচ্ছে মূলধন। এবারও ট্রেনের অঙ্ক বলেছে 24 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি/ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এই অঙ্ক ট্রিক্সে হয়, ট্রিক্সেই দেখাচ্ছি যে ডি সমান সমান এ ইন্টু বি বাই এ মাইনাস বি বা বি মাইনাস এ ইন্টু সময়, তাই না? তাহলে একটা হচ্ছে 40 কিমি/আওয়ার, আর একটা হচ্ছে 60 কিমি/আওয়ার, এবং এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 20, আর কত ঘন্টা? 1.5 ঘন্টা, তাই না? 1/1/2, তাহলে 3/2 ঘন্টা বসিয়ে দিলাম। আমি সরাসরি দূরত্বটা এখান থেকে পেয়ে যাব। 3 × 6 = 18, 140 ইন্টু 60, 20, 20 × 2 = 40, কেটে দিলাম, 20 × 2 = 40, 2 2 কেটে দিলাম, 3 × 6 = 18, 180 কিলোমিটার হচ্ছে দূরত্ব। গড় চ্যাপ্টার থেকে বলেছে 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী, টোটাল কত? 12 জন। সেখান থেকে 24 বছর এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে, অর্থাৎ 2 জন মহিলা চলে গেল, একটা 24 বছর আর একটা 26 বছর, তাহলে টোটাল কত বছর চলে গেল? সেখানে 50 বছর মিলে বেরিয়ে গেল, 2 জনে মিলে বেরিয়ে গেল। থাকলো কয়জন? 10 জন। 2 জন চলে গেল, 12 জনের মধ্যে থাকলো 10 জন। তো 2 জন যে চলে গেল, সেই 2 জন কত বয়স নিয়ে চলে গেল? টোটাল যোগফল 50 বছর বাদ চলে গেল। 10 জনের বয়স থাকলো মোট বয়স, কিন্তু তার পরিবর্তে 2 জন পুরুষ এলো, তার মানে এর মধ্যে আবার 2 জন পুরুষ এলো, তাহলে আবার সে 12 জন হয়ে গেল, আবার 12 জন হয়ে গেল। কিন্তু বলেছে গড়ে 2 বছর করে বৃদ্ধি পেয়ে গেল। তাহলে 2 বছর করে যদি গড়ে বৃদ্ধি পায়, তাহলে 12 জনের তো বাড়বে, তাই না? 12 দুগুণে 24 বছর বেড়ে যাবে। তার মানে এই যে লোকটা গেল, মহিলা দুটো গেল, 50 বছর চলে গেল, এবং তার পরিবর্তে 2 জন পুরুষ আসলো, সেই 2 জন পুরুষ 24 বছর বয়স বেশি নিয়ে চলে আসলো 2 জনে মিলে। তাহলে এই গ্যাপটা পূর্ণ করতে তো 50 বছর তার লাগতোই, প্লাস 24 বছর আরো এক্সট্রা নিয়ে চলে এসছে। তাহলে তাদের 2 জনের বয়স কত ছিল? 2 জনের পুরুষের বয়স ছিল 74 বছর। শেষে বলেছে 2 জন লোকের গড় বয়স কত? তাহলে 2 দিয়ে ভাগ করলে 37 বছর। বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক, পাস ফেলের অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। বলেছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে
এবং 80% অঙ্কে পাশ করেছে, 80% ম্যাথে কি এরা হচ্ছে পাস। যদি 10% উভয় বিষয় ফেল করে, 10% উভয় বলতে ইংরেজি প্লাস ম্যাথ, এতে কি করে ফেল করে। এখানে দেখো পাস বলেছে, এখানে ফেল করেছে। এই টাইপের অঙ্ক, উপরে দুজনে এত পার্সেন্টে পাস করেছে এক এক বিষয়ে এবং নিচে বলেছে উভয় বিষয় ফেল, তাহলে কি করব, তাহলে এই টোটালটা যোগ করব। টোটালটা কি করব, এই টোটালটাই যোগ করব, যোগ করে 100 মাইনাস করে যা উত্তর আসবে ওটাই অ্যান্সার। টোটাল যোগ করলে কত হবে, 165 প্লাস 10, তাহলে হয়ে যাবে 175 মাইনাস 100 ইকুয়াল শুধু 75। কি উত্তর কত হবে, উভয় বিষয় পাস করেছে 75। শতকরা কতজন, 75%। এবার বলেছে শেষ অঙ্ক এটাই, বলেছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন, দুটি ভিন্ন অর্থ, যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, তাহলে আসলের পার্থক্য কত টাকা ছিল। আসলের পার্থক্য কত টাকা ছিল। কোনো এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন, যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, আসলের পার্থক্য কত টাকা ছিল। পি টাকা 8%, 4 বছর, সুদের পার্থক্য মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। ওয়াই টাকা 8%, 4 বছর বাই 100 ইকুয়াল টু 160 টাকা সুদের পার্থক্য হয়েছে। তাহলে আসলের পার্থক্য কত। দুটি ভিন্ন অর্থ ভিন্ন প্রিন্সিপাল রেখে দেখেছেন, দুটো ভিন্ন পি টাকা হচ্ছে, পি টাকা না, এখানে এক্স টাকা ধরি, এখানে ওয়াই টাকা, তাহলে 4 25 100, 4 25 100, তাহলে 8x বাই 25 মাইনাস 8y বাই 25, 8 যদি কমন নেই তাহলে x বাই 25 মাইনাস y বাই 25 ইকুয়াল এত টাকা। তাহলে 8 দুগুণে কেটে গেল, তাহলে x মাইনাস y ইকুয়াল হচ্ছে 25 দুগুণে 50। তাহলে এই মান আমি পেয়ে গেলাম, অঙ্ক করতে করতে চলে আসলো। তাহলে দুটো প্রিন্সিপালের মধ্যে পার্থক্য কত চলে আসলো, 500 টাকার পার্থক্য চলে আসলো। আসলে পার্থক্য কত টাকা ছিল, 500 টাকার পার্থক্য। তাহলে এখানে 8 কমন নিয়ে নিলাম, উপরে কেটে দিলাম, নিচের লসাগু তো 25, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 500 টাকা আসলো। তাহলে উত্তর কমপ্লিট হলো, 500 টাকা ডি নম্বর। তো অঙ্ক হলো খুব মজার জিনিস, কি হবে না হবে করছি, করে করে উত্তর চলে আসলো, হয়ে গেল 500 টাকা, তাই না। তো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল বলো আর ডব্লিউবি কনস্টেবল বলো। এটা হচ্ছে 2023 সালে আসা প্রিভিয়াস অঙ্ক। তো ক্লাস এখানে শেষ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর নতুন কেউ দেখলে তাকে বলবো ক্লাসগুলো লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল কেপি অবলিক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্লে লিস্টে সেটের অঙ্কগুলো পাবে প্রিভিয়াস ইয়ারের, এবং সেট থেকে দেখতে থাকবে প্লে লিস্ট থেকে। আর লাইক শেয়ার করবে, বেশি বেশি করে একটু শেয়ার করবে।